আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। মিডিয়ার ভাইদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, এই এতটুকুই আমাদের চাহিদা ছিল। কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি। আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে, শুধু আজকে নয়, অস্থিরতা চলে আসছে। ভাই আপনারাই যদি করেন, আপনাদের জন্যই তো আমি এটা করেছি, তা আগে করতেন রে ভাই। যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় অপকর্ম এবং জুলুম চলে এসেছে। কোনো সময় মাত্রা একটু কম, কোনো সময় একটু বেশি। জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি। তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র 2 দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে 8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জা এই সমাজ, লজ্জা এই দেশ, লজ্জা এই জাতি। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয়। ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের অপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব। রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার ঠেকে দিতে পারে। আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায়। আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই, কিন্তু কি শিক্ষিত, কেউ অর্ধশিক্ষিত, কেউ অক্ষর জ্ঞান বঞ্চিত, আজকে আমরা একাকার হয়ে গিয়েছি। নৈতিক শিক্ষার অভাবে এই অবক্ষয় দেখা দিয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হলে, শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হবে। এখন না আছে আমাদের নৈতিক মান, না আছে আমাদের জাগতিক মান। আমাদের শিক্ষা এখন অর্থহীন। আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের, কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই, কোনো ওজন নেই। আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না। সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন। সেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত, কর্মীর হাত, এবং এটি সম্ভব। দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়ে উন্নত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে, শিক্ষাকে যদি তার নৈতিক ভিত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায়, তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কারণ ওখান থেকে ওই মানুষটি বের হবে যিনি যত বড় শিক্ষিত হন, সমাজের যত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তিনি একথা বিশ্বাস করবেন, আমার এই শিক্ষার পিছনে, বেড়ে ওঠার পিছনে, আজকের এই দায়িত্বে আসার পিছনে এদেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি, যে কলেজে লেখাপড়া করেছি, যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেই সবগুলার ইট, পাথর, নুড়ি, বালু, সিমেন্ট, রড সবগুলা কিনা হয়েছে। মিস্ত্রির হাত লেগেছে ওই ট্যাক্সের টাকা দিয়ে। সুতরাং আমি কেবল আমার পরিবারের নয়, আমি গোটা জাতির এবং গোটা জাতির কাছে আমার দায় রয়েছে। এই অনুভূতি যখন নাগরিকদের মধ্যে পয়দা হবে, তখন কারো অধিকার আর কারো দ্বারা লঙ্ঘিত হবে না।
কিন্তু এই অনুভূতিটুকু সৃষ্টি না হওয়া পর্যন্ত অধিকার দোলন এবং লঙ্ঘন চলতেই থাকবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা হয়তো সকলেই ছিলেন না, কিন্তু অনেকে ছিলেন 2023 সালে নাকি 2024 সালে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম। কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করল, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমরা বললাম, কি সেই দুঃখ প্রকাশ? তারা বললেন, মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না। আমরা বললাম, ঠিক আছে, আমরাই আমাদের ব্যানার আমরা দিব না। বললো, তাইলে আর কোনো অসুবিধা নেই। আমাদের ইফতার মাহফিল শুরু হওয়ার 3 ঘন্টা আগে পুলিশ পাঠিয়ে দিয়ে বলা হলো, আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না। আমি তখন আমার বাসা থেকে সোনারগাঁও হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন, কি করব? আমি বললাম, আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন? বলে যে হ্যাঁ, তাদের অনেকেই এসে গেছে। আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন, পারলে তোমরা বের করে দাও, আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না, এবং আমি আসছি। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন, আর আপনারা অপেক্ষা করেন। আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আমাদের অপরাধ কি? বলে যে স্যার, আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না, আমরা প্রচন্ড চাপে আছি। আমি বললাম, সেই চাপটা কে দে? ওই যে উপর মহল থেকে। আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না, এটা আমার নাগরিক অধিকার। আমি কোনো অবৈধ পার্টি নয়, আমি কোনো নিষিদ্ধ পার্টি নয়, আমার এখানে অধিকার রয়েছে। আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে, আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে। আমি শুধু অতীতের ফ্যাসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। এই ছিল আমাদের বাংলাদেশ। আমরা 13.5 বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি। সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল। আপনারা জানেন, এক এক করে আমাদের 5 জন শীর্ষ দায়িত্বশীলকে, তৎকালীন আমিরে জামাত সহ, অত্যন্ত নির্মমভাবে পাশবিক কায়দায় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আরো 6 জনকে জেলের ভিতরেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁধে নিয়ে, ঘাড়ে নিয়ে, বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশের মজলুমরা মুক্তি পেয়েছে 5ই আগস্ট, কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি। আইনের পেশ দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না। আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না থাকে, এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দেওয়া হয়। সম্মানিত ভাইরা, শুধু 11 জন দায়িত্বশীল নেতা নন, শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেঝেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, 2 চোখ তুলে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে, বোলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে। আমরা সেই কষ্টগুলা বুকে বহন করে চলছি। শুধু কি আমরা না, গোটা জাতি। সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা চাই এই অন্ধকার যুগ
আওয়ামী জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসুক। আফসোস, এই দলটি দেশের সব কিছুর তারা ঠিকাদারি গ্রহণ করেছিল। বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও। না, আমাদের হাতে কোনো ভিসাও তুলে দেয়নি, আর কোনো টিকিটও দেয়নি, কিন্তু প্রায়ই আমাদেরকে শাসাতো, সবাইকে, সারা জাতিকে। আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছুর প্রয়োজন নাই। পিছনের দিকে তাকানোরও সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি। দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছেন। আমরা যাব না কোথাও। এদেশ আমাদের প্রিয় দেশ, এটি আমাদের জন্মভূমি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নিবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। ২৪-এর এই গণ বিপ্লবের পর যে নূতন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে, আমরা দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই না। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি, দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। জাতি যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা, আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি। একটা জায়গায় আমরা সকলে একমত যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন।